আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমরা সবাই বেশ ভালো আছি। শিক্ষার্থীবৃন্দ, বনশ্রী থেকে আমাদের ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজের পক্ষ থেকে আয়োজিত এনআইসিসি হোম কলেজের এই আজকের এই ইউটিউব ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। আমি প্রভাষক জয়ন্ত চন্দ্র। শিক্ষার্থীবৃন্দ, আমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রে দ্বাদশ শ্রেণীর অধ্যায় 8 দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ অর্থাৎ অবচয় সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা, এবং আমাদের আজকের আলোচনার ক্লাস নাম্বার হচ্ছে 3। শিক্ষার্থীবৃন্দ, এই ক্লাস চলাকালীন সময়ের মধ্যেই তোমরা তোমাদের খাতায় এই অঙ্কটিকে চর্চা করে ফেলবে, সেই বিশ্বাস রেখে, সেই আশাবাদ রেখে আমরা শুরু করছি আমাদের ক্লাস। শিক্ষার্থীবৃন্দ, আমরা বিগত ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছি অবচয় কাকে বলে এবং অবচয় পদ্ধতি বা অবচয় ধার্যের প্রয়োজনীয়তা নিয়ে। তো আমরা এর আগে ক্লাসটিতে আমাদের অবশ্যই সরলরৈখিক পদ্ধতি বা স্থির কিস্তি পদ্ধতি অনুযায়ী কীভাবে অবচয় ধার্য করতে হয় সেই নিয়েও আমরা আলোচনা করেছি, এবং আজকে আমরা সেই স্থির কিস্তি বা সরলরৈখিক পদ্ধতির একটি সৃজনশীল নিয়ে হাজির হয়েছি। শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা প্রশ্নটিকে একটু উদ্দীপকটিকে একটু দেখে নিব এবং পরবর্তীতে আমরা এই সৃজনশীলটি সমাধান করব। এবং আজকের এই সৃজনশীলটি কিন্তু তোমাদের কোনো একটি বোর্ড পরীক্ষায় এসেছিল, বিশেষ করে আমাদের 2019 সালে। তো যাই হোক শিক্ষার্থী, চলো আমরা আমাদের প্রথমে উদ্দীপকটি আমরা একটু দেখে নিচ্ছি। সেক্ষেত্রে আমাদের আজকে আলোচ্য সৃজনশীল, মেঘনা এন্টারপ্রাইজ 2018 সালের 1 জানুয়ারি 5 লক্ষ টাকা দিয়ে একটি কলকব্জা ক্রয় করে। 1 জুলাই 2018 তারিখে 2,50,000 টাকা মূল্যের আরও একটি কলকব্জা ক্রয় করে। নতুনকৃত কলকব্জা বহন খরচ 20,000 টাকা এবং সংস্থাপন ব্যয় 30,000 টাকা নির্বাহ হয়। প্রতিষ্ঠানটি কলকব্জার উপর 10% হারে অবচয় ধার্য করার সিদ্ধান্ত নেয়। প্রতি বছর 31 ডিসেম্বর হিসাবকাল শেষ হয়। তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের উদ্দীপক পড়ে দেখেছি, আমাদের 2018 সালে 1 জানুয়ারিতে একটি মেশিন আমরা ক্রয় করেছিলাম এবং 2018 সালে 1 জুলাই আমরা আরেকটি মেশিন ক্রয় করেছিলাম। প্রথম মেশিনটিতে আমাদের কোনো প্রকার বহন খরচ বা সংস্থাপন ব্যয় এই সংক্রান্ত কোনো বিষয় নেই, কিন্তু যেটি আমাদের দ্বিতীয় মেশিনে রয়েছে। এবং দ্বিতীয় মেশিনটি আমরা ক্রয় করেছি জুলাই মাসে, প্রথম মেশিনটি আমরা ক্রয় করেছি 1 জানুয়ারিতে। যেহেতু আমাদের প্রতি বছর 31 ডিসেম্বর হিসাবকাল শেষ হয়, তাই সেহেতু আমরা প্রথম মেশিনের উপর আমরা প্রথম থেকেই সম্পূর্ণ বছর অবচয় ধরব, কিন্তু দ্বিতীয় মেশিনের ক্ষেত্রে আমরা প্রথম বছর অর্থাৎ 18 সালে আমরা দ্বিতীয় বছর অবচয় ধরব। তো যা হোক শিক্ষার্থী, ক অংশে আমাদেরকে চাওয়া হয়েছে 2018 সালে কলকব্জা ক্রয় সংক্রান্ত জাবেদা দাও, অর্থাৎ 2018 সালে আমরা যে কলকব্জা ক্রয় করেছি সেটি জাবেদা দিতে হবে। খ নম্বর বলা হয়েছে 2018 এবং 19 সালের সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করো। আর এই ক্ষেত্রে সরলরৈখিক পদ্ধতিতে আমরা অবচয় নির্ণয় করার ক্ষেত্রে আমরা জানি অবচয় সূত্র হচ্ছে বিনিয়োগ বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই মেয়াদ। কিন্তু এই সূত্রটি আমাদের এখন প্রয়োজন নেই, কেননা আমাদেরকে বলে দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটি 10% হারে অবচয় ধার্য করবে। তাই যেহেতু পার্সেন্ট বলে দেওয়া আছে, তাই আমাদের সূত্র আর কোনো প্রয়োজন নেই। গ অংশে বলা হয়েছে 2018 এবং 2019 সালে কলকব্জা হিসাব এবং অবচয় সঞ্চিত হিসাব, অর্থাৎ আমাদেরকে দুটো খতিয়ান দেখাতে হবে। এই ক্ষেত্রে খতিয়ানের দুটো ছক রয়েছে, টি ছক এবং জেড ছক। আমাদের আজকে কোনো ছকের কথা উল্লেখ নেই বলে আমরা টি ছকটি প্রস্তুত করে দেখাতে পারি। তো যা হোক শিক্ষার্থী, চলো আমরা কীভাবে আমরা আমাদের ক অংশের সমাধানে চলে যাচ্ছি। ক অংশে আমাদেরকে বলা হয়েছিল জাবেদা দিতে 2018 সালের। সেই ক্ষেত্রে মেঘনা এন্টারপ্রাইজ আমাদের জাবেদা ঘর হচ্ছে তারিখ, হিসাবের নাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আমরা কলকব্জা ক্রয় করেছি 2018 সালের জানুয়ারি মাসের 1 তারিখ। এই ক্ষেত্রে আমাদের কলকব্জা হিসাব ডেবিট, যেহেতু কলকব্জা আমাদের জন্য সম্পদ বৃদ্ধি পেলে হয় ডেবিট, তাই কলকব্জা হিসাব ডেবিট। এবং এক্ষেত্রে আমাদের নগদ টাকা চলে গিয়েছে আমরা ধারণা করে নগদান হিসাব ক্রেডিট। ব্যাখ্যা দিব যেহেতু কলকব্জা ক্রয় করা হলো। শিক্ষার্থী, এই ক্ষেত্রে কোনো প্রকার বহন করে বা কোনো প্রকার সংস্থাপন ব্যয় নেই বলে কলকব্জা হিসাবে আমরা ডিরেক্টলি 5 লক্ষ টাকা ডেবিট এবং 5 লক্ষ টাকা ক্রেডিট। এই হলো জানুয়ারি মাসের 1 তারিখে জাবেদা। আমরা পরবর্তীতে জুলাই মাসের 1 তারিখে আমরা আরেকটি কলকব্জা ক্রয় করেছি। এই ক্ষেত্রে কলকব্জা ক্রয় করেছিলাম 2.5 লক্ষ টাকা দিয়ে, কিন্তু আমাদের যে বহন খরচ 20,000 এবং সংস্থাপন ব্যয় 30,000, এই বহন খরচ এবং সংস্থাপন ব্যয় দুটো হচ্ছে আমাদের জন্য সম্পদ,
তাই কল কব্জা হিসেবে ডেবিটে আমরা 2.5 লক্ষের সাথে সেই 20,000 এবং 30,000 টাকা যোগ করে আমরা কল কব্জা হিসেবে ডেবিট 30,000 টাকা। এবং সেই ক্ষেত্রেও আমাদের নগদান হিসাব আমরা ক্রেডিট ধরে নিচ্ছি, কেননা অনেক সময় বলা থাকে চেকে, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট হতো। কল কব্জা হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এই ক্ষেত্রে কল কব্জা ক্রয়, বহন খরচ ও সংস্থাপন ব্যয় নির্বাহ করা হলো বলে আমরা একটা ব্যাখ্যা দিচ্ছি। সেক্ষেত্রে এই হলো আমাদের ক অংশ। আমরা ইচ্ছে করলে যোগ দেখাতে পারি, যোগ না দেখালেও কোনো প্রবলেম নেই। 8 লক্ষ টাকা মোট। সেক্ষেত্রে এই হলো আমাদের ক অংশ, যার মার্ক হচ্ছে 2। আমরা এখন চলে যাব সরলরেখা পদ্ধতিতে 2018 এবং 2019 সালে অবচয় নির্ণয় করব। এই ক্ষেত্রে আমরা টপিক লিখেছি 2018 সালে আমাদের যে অবচয় হবে অর্থাৎ ডিসেম্বর 31-এ, সেই ক্ষেত্রে আমাদের প্রথম মেশিনের উপর প্রথম মেশিনের অবচয় প্রথম মেশিনের অবচয় হচ্ছে আমাদের 5 লক্ষ টাকা, এবং এটা আমরা যেহেতু জানুয়ারি মাস থেকে ক্রয় করেছি তাই 5 লক্ষ টাকার উপর 50,000 টাকা। 2018 সালে আমরা দ্বিতীয় মেশিন ক্রয় করেছিলাম, সেই দ্বিতীয় মেশিনের অবচয় এই ক্ষেত্রে আমাদের সব কিছু মিলে আমাদের হয়েছিল 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা 10%, এবং যেহেতু আমরা জুলাই মাসে ক্রয় করেছিলাম তাই আমাদের জুলাই থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত 6 মাস, অর্থাৎ এখানে 12/6, তাহলে 3 লক্ষ টাকা 10% হচ্ছে 30, এবং তার অর্ধেক হচ্ছে 15,000 টাকা। সব কিছু মিলে হচ্ছে আমাদের 65,000 টাকা হচ্ছে আমাদের 2018 সালের অবচয়। সেক্ষেত্রে 2019 সাল, 2019 সালে আমাদের প্রথম যে অবচয় সেটা হচ্ছে প্রথম মেশিনের অবচয়। এই ক্ষেত্রে 2019 সালে আমরা এটিকে পূর্ণাঙ্গ বছর ব্যবহার করেছি বলে, অর্থাৎ সেই 5 লক্ষ টাকা 10% 50,000 টাকা। এবং আবার 2019 সালে দ্বিতীয় মেশিন, এইবার কিন্তু আমাদের আর জুলাই মাসে ক্রয় সংক্রান্ত নেই, অর্থাৎ আমরা এখন ধরে নেব জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্তই ব্যবহার করেছি মেশিনটি, তাই 3 লক্ষ টাকার 10% অর্থাৎ 30,000 টাকা। সেক্ষেত্রে খেয়াল করো, আমরা প্রথম 2018 সালে দ্বিতীয় মেশিনের উপর অবচয় ছিল 15,000 টাকা, কিন্তু 2019 সালে আমরা পূর্ণাঙ্গ বছর অবচয় ধরব, সেই ক্ষেত্রে আসবে 30,000 টাকা, মোট 80,000 টাকা। সেক্ষেত্রে এই অবচয় সংক্রান্ত বিষয় নিয়ে আমরা এখন আমাদের কল কব্জা এবং অবচয় সঞ্চিত হিসাব খতিয়ান প্রস্তুত করব। আমাদের সেই ক্ষেত্রে গ অংশে বলা হয়েছে, এবং আমরা এই জন্য ঘরে গেছি কল কব্জা হিসাব, টি ছক, তারিখ, বিবরণ, যাবতীয় বিষয় টাকা, তারিখ, বিবরণ, যাবতীয় বিষয় টাকা, এবং আমরা জানি প্রথম 4টি ঘর ডেবিট, পরের 4টি ঘর হচ্ছে ক্রেডিট। সেক্ষেত্রে আমরা কল কব্জা সংক্রান্ত যাবতীয় দিয়েছি কল কব্জা হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। যেহেতু কল কব্জা হিসাব ডেবিট বলেছি, তাই 2018 সালের জানুয়ারি মাসের 1 তারিখে আমরা লিখব বিপরীত নাম, অর্থাৎ নগদান হিসাব। এই ক্ষেত্রে টাকা পরিমাণ হবে 5 লক্ষ টাকা। অন্যদিকে জুলাই মাসের 1 তারিখে আবারও আমরা যে মেশিনটি ক্রয় করেছি সেই মেশিনটি যাবতীয় ছিল কল কব্জা ডেবিট, নগদান ক্রেডিট। আমরা বিপরীত নাম লিখব এবং টাকা পরিমাণ হচ্ছে 3 লক্ষ টাকা। সেক্ষেত্রে যোগ করলে দাঁড়াচ্ছে 8 লক্ষ টাকা। এবং বিপরীত দিকে এই মোটাঙ্কিত যে টাকাটি সেটি আমরা ডাবল দাগে বন্ধ করব, এবং পরবর্তীতে যা থাকে আমরা তা বাদ দিয়ে সিডি বের করতে হয়, কিন্তু এখানে বাদ দেওয়ার কিছু নেই বলে আমাদের পুরো 8 লাখ টাকাই হচ্ছে আমাদের ব্যালেন্স সিডি। সেক্ষেত্রে এক্ষেত্রে 2018 ডিসেম্বর 31। সেক্ষেত্রে আমরা জানি যে কোনো বছর সিডি পরবর্তী বছরে ব্যালেন্স বিডি হিসেবে স্থানান্তরিত হয়, অর্থাৎ ব্যালেন্স বিডি হচ্ছে এখানে 8 লক্ষ টাকা 2019 জানুয়ারি মাসের 1 তারিখ। তো সেক্ষেত্রে 2019 সালে আমাদের কোনো নতুন মেশিন ক্রয় না হওয়ার কারণে আমরা এখন এই 8 লক্ষ টাকাটাকেই আবার আমরা ডাবল দিয়ে বন্ধ করব, এবং এই 8 লক্ষ টাকা আমরা বিপরীত দিকে লিখব, এবং কোনো জিনিস থাকলে আমরা বাদ দিতাম, বাট বাদ দেওয়ার কিছু নেই। তাই আবারও 19 সালের ব্যালেন্স সিডি হচ্ছে সেই 8 লক্ষ টাকা ডিসেম্বর 31, 2019। সেক্ষেত্রে এই ব্যালেন্স সিডি আবার আমাদের কী হবে, আবার আমাদের বিডি হিসেবে ট্রান্সফার হবে। সেক্ষেত্রে হবে 2020 জানুয়ারি মাসের 1 তারিখ ব্যালেন্স বিডি।
সেক্ষেত্রে এই হলো আমাদের কলকব্জ হিসাব। তার মানে খেয়াল করো, কলকব্জ হিসাবে আমাদের শুধুমাত্র কলকব্জ ক্রয় করলেই কলকব্জ বৃদ্ধি পাবে, কিংবা কলকব্জ যদি বিক্রয় করে ফেলি তাহলে শুধুমাত্র কলকব্জ কমবে। এছাড়া কোনো প্রকার অবচয় বা অবচয় সঞ্চিতি কলকব্জ হিসাবকে কোনো প্রকার প্রভাবিত করবে না। সেক্ষেত্রে আমরা চলে যাচ্ছি পরবর্তী খতিয়ান গ অংশের শেষ অংশে, অর্থাৎ অবচয় সঞ্চিত হিসাব। এই ক্ষেত্রে আমাদের ঘর হচ্ছে তারিখ, বিবরণ, যাবতীয় বিষয় টাকা, তারিখ, বিবরণ, যাবতীয় বিষয় টাকা। আমরা বাম দিকে বলেছি ডেবিট, ডান দিকে বলেছি ক্রেডিট। সেক্ষেত্রে অবচয় নিয়ে আমাদের যে প্রথম জাবেদা, প্রতি বছর যে আমরা ডিসেম্বর মাসে 31 তারিখে যে অবচয় জাবেদা দিয়ে থাকি সেটা হচ্ছে অবচয় হিসাব ডেবিট, অবচয় সঞ্চিত হিসাব ক্রেডিট। যেহেতু আমাদের অবচয় জাবেদা অবচয় সঞ্চিত হিসাব ক্রেডিট, তাই 2018 সালে জানুয়ারি মাসের 1 তারিখে আমরা ডিসেম্বর মাসের 31 তারিখে আমরা অবচয় হিসাব বলে অবচয় সঞ্চিতির পাশে আমরা লিখব প্রথম বছরে যে অবচয় 65,000 টাকা। সেক্ষেত্রে অবচয় সঞ্চিতি জাবেদা আমাদের শুধু এতটুকুই, অবচয় হিসাব ডেবিট, অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট প্রতি বছর এই জাবেদাটুকু আমাদের দিতে হয়। অন্যদিকে অবচয় সঞ্চিতি হিসাব কখনো কখনো ডেবিট হয়, সেটা হচ্ছে শুধুমাত্র পণ্য বিক্রয় মেশিনগুলোকে বিক্রি করে ফেললে, কিংবা যখন আয়ুষ্কাল শেষ হয়ে যাবে তখন অবচয় সঞ্চিতি হিসাবকে ডেবিট করা হবে। এছাড়া বাকি সবসময় অবচয় সঞ্চিতি হিসাবকে ক্রেডিট করা হবে। তো আমরা আমাদের এই 2018 সালের যে রেজাল্ট সেটা হচ্ছে 65,000 টাকা। আমরা তার বিপরীত দিকে 65,000 টাকা লিখব এবং পরবর্তীতে আমরা 65,000 টাকা, এটি আমাদের ব্যালেন্স সিডি। এই ক্ষেত্রে হবে 2018 সালের ডিসেম্বর মাসের 31 তারিখ। সেক্ষেত্রে আমরা জানি সিডি তার বিপরীত দিকে স্থানান্তরিত হয়, অর্থাৎ 2019 সালের জানুয়ারি মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি হিসেবে স্থানান্তরিত হয়ে আমাদের পুরো অ্যামাউন্ট দাঁড়াবে 65,000 টাকা। সেক্ষেত্রে 2019 সালে আমাদের অবচয় ছিল টোটাল 80,000 টাকা, যেটা আমরা খ অংশে করেছিলাম। এই ক্ষেত্রে আমাদের জাবেদা হচ্ছে অবচয় হিসাব ডেবিট, অবচয় সঞ্চিত হিসাব ক্রেডিট, অর্থাৎ ডিসেম্বর 31 তারিখে আমরা আবারও বিপরীত নাম অবচয় হিসাব লিখব এবং 80,000 টাকা স্থানান্তর করব, এবং 80,000 টাকা স্থানান্তর করলে দাঁড়াচ্ছে 1,45,000 টাকা। সেক্ষেত্রে তাহলে আমাদের এই টোটালি আমাদের 1,45,000 টাকা হচ্ছে আমাদের বর্তমান অবচয় সঞ্চিতি ফান্ডে রয়েছে। আমরা এখন এই অবচয় সঞ্চিতি ফান্ডে 1,45,000 টাকা অর্থাৎ টোটাল যোগফলটা তার বিপরীত দিকে লিখব। কিছু না থাকলে আমরা সেটাকেই কী করব, ব্যালেন্স সিডি। ডিসেম্বর মাসে 2019 ডিসেম্বর 31। সেক্ষেত্রে আবারও সেই সিডিকে 2020 সালের জানুয়ারি মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি হিসেবে স্থানান্তর করে আমরা লিখব 1,45,000 টাকা। সেক্ষেত্রে এই হয়ে গেল আমাদের কলকব্জ হিসাব এবং অবচয় হিসাব আমাদের টিচকের খতিয়ান। তো যাই হোক শিক্ষার্থী, আশা করি আমাদের অবশ্যই এই প্রত্যেকটি পার্ট তোমরা চমৎকারভাবে বুঝতে পেরেছ এবং অবশ্যই তোমরা এই প্রয়োজনীয় অংশগুলো তোমরা নোট ডাউন করে ফেলেছ। শিক্ষার্থী, তো তোমরা এই ধরনের ক্লাসগুলোকে অবশ্যই ফলো করবে এবং নিয়মিত SWগুলো করে আমাদের স্কুলে আসলে আমাদের কলেজে নিয়মিত জমা দিয়ে দিবে এবং অবশ্যই তোমরা সেক্ষেত্রে সাফল্য তোমাদের অর্জন হবে সেই প্রত্যাশায় তোমাদের সকলের সুস্থতা এবং সকলের সফলতা কামনা করে বিদায় নিচ্ছি। আমি প্রভাষক জয়ন্ত চন্দ্রদেব। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।